বাট আপনি ওই মুহূর্তটা অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের ওই মুহূর্তটা আপনি অনুভব করতে পারবেন। চোখ বুজলে সারারাত এই দৃশ্যটা আপনাকে ঘুমাতে দিবে না। এ বিষয়ে আমি একবারে আপনাকে নিশ্চিত করে বলতে পারি। যদি আপনি সেটা অনুভব করতে পারেন তো। আমার মনে হয় যে দারুণ একটা এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই আজকে হাজির হয়েছি। আমাদের আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 19 এবং আমাদের আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনারা ডেফিনিটলি পছন্দ করবেন। তাই জলদি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে করে আপনারা সমস্ত ধরনের আপডেট আমাদের কাছ থেকে পেতে পারেন। আমি জানি না আসলে যে এইভাবে আর কতদিন এই শোটা রান করব। কারণ আপনাদের যদি রেসপন্স খুব ভালো না পাই তাহলে ডেফিনিটলি আমরা আর বেশি দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখি না এখানে। এবং আপনারা যদি বেশি করে শেয়ার দেন আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল তাহলে ডেফিনিটলি আমরা এখানে কন্টিনিউ করব। আদারওয়াইজ এটা একটা এক্সট্রা হ্যাসেল হয়ে যাবে আমাদের জন্য। কারণ আপনারা পছন্দ না করলে কি জন্য থাকবো? যাই হোক আমাদের আরেকটা স্টোরি রয়েছে যেটি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের স্টোরি টেলার তানভীর তুষারের। সুতরাং সেটাও আপনাদের অবশ্যই শুনতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলবো সেটা হচ্ছে যে আমাদের আগামীকাল সুকান্ত মাইতির ১০ম ঘটনা আপনারা শুনবেন এবং ১০ম ঘটনাতে আমি যখন পড়ছিলাম খুব মুগ্ধ হচ্ছিলাম ইমেইলটি পাওয়ার পরে তিনি বলছিলেন যে এই ১০ম ঘটনা সেহেতু এই ঘটনাটিকে তিনি সাজিয়েছেনও খুব অদ্ভুতভাবে, খুব অন্য রকম করে যাতে করে এটা আর সব ঘটনাগুলোকে ছাড়িয়ে যায়। আপনাদের সুকান্ত মাইতির ঘটনা অনেক বেশি পছন্দের। তাহলে ভাবুন যে আগামীকাল যে এপিসোডটি আপনারা শুনবেন সেই এপিসোডটি কেমন হতে যাচ্ছে। আশা করছি আপনারা অনুভব করতে পারছেন। তো যাই হোক আমি আর কথা বাড়াবো না। কারণ আপনারা সবাই অপেক্ষা করছেন ঘটনার জন্য। আমি আর কিছু মানুষ হলেই ঘটনা শুরু করব। তার আগে কিছু কমেন্ট পড়ে ফেলি। দেখি আমাদের যদি আর কিছু মানুষজন জয়েন করেন তার সঙ্গে আমি শুরু করে দেব। গাইবান্ধ থেকে কে আছেন? শম্পা আক্তার জিজ্ঞেস করেছেন। আচ্ছা পড়তে পারলাম না। সাইফুল এমডি আমাদের সঙ্গে আছেন। শামীম ভাই আমাদের সাথে আছেন এবং তিনি ১ ঘন্টা লাইভ চেয়েছেন। আপনারা যদি বেশি মানুষ থাকেন ডেফিনিটলি উইল কন্টিনিউ দ্য শো। আদারওয়াইজ আমরা অফ করে ফেলবো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দীপ্তদীপ, আমাদের সাথে আছেন শিহাব আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিদ্দিকুর রহমান খিলগাঁও থেকে শুনছেন তিনি ব্ল্যাক। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল হক এসএফ সৌদি থেকে তিনি শুনছেন আমাদেরকে সম্ভবত। আমাদের সাথে আছেন হাসান, আমাদের সাথে আছেন সোহেল রানা, আমাদের সাথে আছেন গেমিং উইথ ইফরান, আমাদের সাথে আছেন আহমেদ আরাফাত, আমাদের সাথে আছেন খুলনা থেকে জুবাইর হোসাইন আছেন সাতক্ষীরা থেকে, এমডি অমিত হাসান আছেন লালবাগ থেকে, আমিনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন ফেসবুক ইউজার হিসেবে নাম এসেছেন পড়তে পারলাম না। সাইফুল ইসলাম আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজমুল খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিএম লিখন। আমার মনে হয় যে এখন হরর শো যেগুলো চলছে তার মধ্যে এই শোটা একটু স্পেশাল যে এখানে আমরা লাইভ করছি এবং আমাদের পরপর ২ দিন শো যাচ্ছে। আবার রবিবারে একটা স্পেশাল শো যাচ্ছে। আবার পাতালপুর যায়। সবকিছু মিলিয়ে আমরা আসলে চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ এন্টারটেইন করার। বাকিটা আপনাদের ওপরে। আপনারা যদি ছড়িয়ে দেন আমাদের এই শো এর কথা সবার কাছে, তাহলে আজকে আমি একটু জানতে চাই কমেন্ট সেকশনে লিখুন তো যে আপনারা কয়জন আজকে আমাদের এই শোটা শেয়ার করবেন। যদি শেয়ার করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের নামগুলো পড়তে। সবগুলো পড়তে পারবো না আমি আসলে। তো যারা আছেন তারা শেয়ার করবেন যে হ্যাঁ ভাই আমি শেয়ার করছি। কারণ যেটা হয় আপনার এই শেয়ারটা দেখে যদি একজন মানুষও এবং আমাদের পেইজে ইনভাইট করুন সবাইকে। আমাদের গ্রুপে ইনভাইট করুন সবাইকে। যাতে করে যেটা হবে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন এবং আমি বলব যে আপনারা যদি একজন মানুষও যদি রেসপন্স করেন প্রত্যেকের মানে কি বলবো যে ফেসবুক থেকে তাহলে কত মানুষ হয় আপনি চিন্তা করে দেখুন। অনেকেই বলছেন আমি আছি, নাইদুল বলছেন আমি আছি, শেয়ার করলাম সাঈদ খান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন রয়, আমাদের সাথে আছেন আব্দুল আজিম, শেয়ার করেছেন তিনি। ইমেল চাই অনেক বেশি, অনেকের প্রান্তর। ঠিক আছে আপনি শেয়ার করুন। শেয়ার করছি আব্দুল আজিম আমাদের জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার, তিনি বলছেন যে শেয়ার ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করছি আপনাদের ইমেলগুলো আপনাদের নামগুলো পড়ার যতটা সম্ভব। আমি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে?
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয় চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Food.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সৌরভ হাসান, গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে। বিশেষ কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ঘটনার আগের কিছু কথা বলে নিই। এবারের রোজার ঈদে গ্রামের বাড়ি রাজবাড়ি গিয়েছিলাম পরিবারের সবার সঙ্গে ঈদ করতে। ভালোভাবে ঈদ উদযাপন শেষ করলাম। ঈদের ঠিক একদিন পর অর্থাৎ 5 মে সকাল 8টায় আমার ছোট চাচা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করেন। খবর পাওয়া মাত্রই আমরা চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের কোনো এক হাসপাতালে যাই। সঙ্গত কারণেই নামটা বলছি না, তবে রাজবাড়ি ফরিদপুরের বিচক্ষণ শ্রোতারা ইতোমধ্যেই হাসপাতালটা অনুমান করতে পেরেছেন সম্ভবত। আমি ঘটনায় চলে যাই। সেই মেডিকেলে আমার চাচা ভর্তি, নতুন বিল্ডিংয়ের 4 তলায়। প্রতিদিন হাসপাতালের কাজকর্ম সেরে বাড়িতে চলে যাই। সেদিনও যাব ভাবছিলাম, কিন্তু সন্ধ্যার পর এতই বৃষ্টি যে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলি। ভাবি রাতে কোনো মতে কাটিয়ে দেব। এমনিতেই তো রাজ্জাকি খুব বেশি একটা কষ্ট হবে না। সন্ধ্যার পর থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সেই ঝিরঝির বৃষ্টির মধ্যেই হোটেল থেকে খাবার খেয়ে আবার হাসপাতালে ঢুকি। রাত তখন 10টার মতো বাজে। হাসপাতালের লাইটগুলো ধীরে ধীরে নিভিয়ে দেয়া হচ্ছিল। রোগীরা ঘুমোবে তাই। আমি হাসপাতালের এপাশ ওপাশ পায়চারি করছি আর হেডফোনে অল্প সাউন্ডে গান শুনছি। হঠাৎ করে মনে হলো আমার পায়ের সাথে একজনের শরীর লেগেছে। আমি খুব অবাক হলাম, কারণ এটা বারান্দার মতো একটা জায়গা, এখানে একটু আগেও কেউ ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একজন ষাটোর্ধ্ব লোক জুবুথুবু হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কান থেকে ইয়ারফোন খুলে লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করি। চাচা, এখানে কি করছেন? লোকটার কোনো জবাব নেই। আরও 3 বার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। ততক্ষণে রাত 12টার কাছাকাছি। আমার ধূমপান করার বদভ্যাস আছে, তখন ধূমপান করার তীব্র ইচ্ছে হচ্ছে, কিন্তু হাসপাতালের ভেতরে ধূমপান করার কোনো পরিবেশ নেই, তাই বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হলো। রাত অনেকটা হলেও হাসপাতালে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। কোথাও দাঁড়িয়ে সিগারেট ধরানোর মতো জায়গা নেই। বাইরে যে যাব তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাই মনে পড়ে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কথা।
সেখানে গিয়ে ধূমপান করা যাবে। আমি ধীর পায়ে এগিয়ে যাই সেদিকে। আন্ডারগ্রাউন্ড পার্কিংটার একটু বর্ণনা দিই। জায়গা খুবই কম, 5-7টার মতো গাড়ি রাখা যাবে এমন স্পেস। আন্ডারগ্রাউন্ডের অর্ধেক পার্কিংয়ের জায়গা, বাকিটা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য। মাঝখানে একটা কেচি গেট, ছোট্ট একটা লাইট জ্বলছে। লাইট ছাড়া আশেপাশ প্রায় অন্ধকার। প্রথম সিগারেটটা শেষ হবার আগেই বাইরে বৃষ্টির জোর বাড়তে লাগলো। আমি পার্কিংয়ে আটকে গেলাম, কারণ পার্কিংয়ের গেট থেকে মূল গেটে আসতে হলে আমাকে বৃষ্টির পানি মাথায় নিয়ে আসতে হবে। চাচ্ছিলাম না এই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাই, তাই সেখানেই রয়ে গেলাম। তখনও ভয় ভীতি কাজ করা শুরু করেনি আমার মধ্যে। আমি প্রথম সিগারেট শেষ করে দ্বিতীয়বারের মতো সিগারেট ধরাতে যাচ্ছি, ঠিক সেই সময় কোত্থেকে যেন বাতাস এসে আগুনটা নিভিয়ে দিল। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির জোর আরও বেড়েছে, রীতিমতো ঝড় হচ্ছে। তখন আমার একটু ভয় লাগা শুরু করলো। মেঘের গর্জনগুলো যেন আমাকে বারবার বলছিল, তুই এখান থেকে চলে যা। আমি ধীর পায়ে লাইটার নিয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। আন্ডারগ্রাউন্ডের মাঝখানে গেটটার ওপাশে তাকিয়ে দেখি একটা ভাঙাচোরা অ্যাম্বুলেন্স সেখানে। পেছনের দিকটা গ্লাস ভাঙা, চাকায় হাওয়া নেই, ফ্লোরের সাথে মিশে গেছে। চারপাশ ভালো করে দেখছিলাম, আর তখনই কেমন ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ শুরু হলো। টিনের চালে কেউ হেঁটে গেলে যেমনটা হয় ঠিক তেমন। আমি ঘাড় ঘুরিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, খুব ধীরে। শব্দটা ওখান থেকেই আসছে। পেছনের ভাঙা কাঁচ গলে আমার দৃষ্টি চলে গেল আরেকটু সামনে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভেতরে একটা মানুষের অবয়ব, একটুও নড়ছে না, একদম চুপচাপ বসে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। বের হব কি হব না আমি জানি না। ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। তারপর আমার সাথে কি কি হয়েছে আমার মনে নেই, শুধু মনে আছে অ্যাম্বুলেন্সের ভেতরের মানুষের অবয়বটা আর কারো না, হাসপাতালের ভেতরের যেই বৃদ্ধ লোকটা আমার পায়ের সাথে ধাক্কা খেয়েছিল তিনিই সে। তার চোখ মুখ স্বাভাবিক মানুষের মতো না। এবার ভয়ের মাত্রাটা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। এরপর আমার আর কিছু মনে নেই। তারপর হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে। আমার জ্ঞান ফিরে আসলো। দেখলাম আমি ফ্লোরে বসে আছি, আমার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। ফোন বের করে দেখি আমার চাচি কল করেছে। আমি যতটা সম্ভব কণ্ঠ স্বাভাবিক রেখে কথা বললাম। জিজ্ঞেস করলো এতক্ষণ ফোন রিসিভ করিনি কেন। আমি বললাম ঘুমিয়ে পড়েছিলাম নিচে, আসছি এখনই ওপরে। তারপর আর কোথাও তাকাইনি, সোজা দৌড়ে হাসপাতালের ভেতরে চলে যাই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। হঠাৎ আমি প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে ছিলাম। ঘটনা এখানেই শেষ। এই ব্যাপারে জানতে আমি একজনের সাথে কথা বলি। ওই মেডিকেলে আমার এক ফ্রেন্ড পড়াশোনা করে। তার সাথে যোগাযোগ করে যতটুকু জানলাম, ওই অ্যাম্বুলেন্স একটা সড়ক দুর্ঘটনায় ড্রাইভার মারা যায়। অ্যাম্বুলেন্সটা লাশ নিয়ে যাচ্ছিল কোথায় যেন। সেখান থেকেই নাকি ওই অ্যাম্বুলেন্স চলাচলের সময় বিভিন্ন দুর্ঘটনা হতেই থাকতো। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছে। এই ছিল ঘটনা। সকল শ্রোতাদের প্রতি রইল ভালোবাসা। ভালো লাগলে আরও ঘটনা পাঠাবো। সৌরভ হাসান, ঠিকানা বিমানবন্দর, ঢাকা। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই চমৎকার স্টোরিটার জন্য। এটা একটা ছোট ঘটনা, কিন্তু অনেক ভালো লেগেছে আমার পড়তে, এবং আপনার লেখা খুব চমৎকার। আপনি যেভাবে লিখছেন খুব গুছিয়ে লিখতে পারেন আপনি। সো আপনার কাছ থেকে আরও ঘটনা এক্সপেক্ট করি আমরা, এবং কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক, দাড়ি কমা সব কিছু ঠিকঠাক ছিল। সো পড়তেও খুব সুবিধা হয়েছে। আমাদের সাথে এভাবে থাকবেন, এবং যারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ঘটনা পাঠান। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। যদি খুব বেশি তারপরেও কনফিউশন থাকে, চলে যান আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হলো www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক
নাম Bhoot.com with Russell. কোনো সন্দেহ নেই যে আপনারা শুনছেন ভূত.কম এবং আমি রাসেল আছি আপনাদের সাথে। এবং অনেকেই লিখছেন আমাদেরকে এবং আমি দেখতে পাচ্ছি যে আমি বলছিলাম একটু আগে এখন আরো অনেক মানুষ আছেন। যদি আপনারা জেনেই থাকেন যে এটি আমাদের পেজ, যদি আপনারা জেনেই থাকেন যে এখানে আমরা সবকিছু করি, তাহলে এইখানে এটি সম্পর্কে মানুষকে আরো জানিয়ে দিন এবং আপনি ইনভাইট করুন। যারা ইনভাইট করবেন প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন যে ইয়েস ইনভাইটেশন ডান। আর যারা হচ্ছে ফেসবুকে না শুনে যারা ইউটিউবে শুনছেন তারা বলবেন প্লিজ যে আপনারা শেয়ার দিয়েছেন আপনাদের পেজ থেকে। কারণ আপনাদের এইখান থেকে যদি একজন মানুষও যদি হচ্ছে মানে শোনেন, তাহলে আমরা জানতে পারবো যে আরো কিছু মানুষ বাড়লো তাহলে আমাদের জন্য। এটা একটু প্লিজ আমাদের হেল্প করবেন। আর যারা শুনছেন আমাদের শো কাইন্ডলি সাবস্ক্রাইব করে শুনবেন। সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। কারণ আমরা যখন সাবস্ক্রিপশন বেশি পাবো, তখন আমরা বুঝতে পারবো যে কত মানুষ আমাদের মধ্যে আছেন। ভিউজ আছে অনেক কিন্তু সাবস্ক্রাইব করে শুনলে আমরা পরবর্তীতেও আপনাদেরকে সবকিছু আমাদের জানাতে পারবো। বেল আইকন যদি টিপে রাখেন তাহলে কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা নেই। আপনি নোটিফিকেশন অলরেডি মানে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এছাড়া আমি আর কিছু বলবো না। এইটাই হচ্ছে আমার বক্তব্য ছিল এবং আমি আশা করব যে আপনারা সবাই সেটা করবেন। আর আমি আশা করব যে আপনারা সবাই আমাদের আজকের এই শোটা এনজয় করছেন। আমাদের ডিমন রাইডার লিখেছেন ইটালি থেকে, তিনি শুনছেন। মোহাম্মদ রাকিব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। কামরুল আমাদের সাথে আছেন। সৈয়ব আহমেদ আমাদের সাথে আছেন দিনাজপুর থেকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও কোটালীপাড়া থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। অনেক সুন্দর ঘটনা, কিন্তু আমি সারা জীবন আপনাকে আমি পড়তে পারলাম না, তার আগে চলে গেল। ইমরান সরকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মোহাম্মদ রাকিব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও বৃষ্টি নূপুর AKS আমাদের সঙ্গে আছেন। আর খালিদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। নয়ন ইসলাম, শিহাব আহমেদ। ঘড়িতে সময় রাত 12:22। আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে, আপনাদের ভালো লাগবে, কারণ এই ঘটনাটি তানভীর তুষারের। শেয়ার করেছেন আব্দুল আজিম, আবারও জানিয়েছেন থ্যাংক ইউ। কাইফ আমাদের সাথে আছেন, রিফাত বাবা আছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে আসলে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমি আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন আপনারা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয়। চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। বর্তমানে আমি ভূত.কমের একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজ যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60।
একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে, সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি বন্ধুর একেবারেই কম না। তিনজন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে। বাড়ির পাশে আছে, প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে, এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা, সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন জায়গায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে, এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাতে শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পেছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এইসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার
ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন, দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই, কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে, এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন, দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমনভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে, এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে। তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। তিনি এবার সেই নদীর পাড়ে এসে পৌঁছেছেন, কিন্তু সামনে দেখেন নদীতে আবার সেই প্রদীপগুলো দেখা যাচ্ছে। তিনি যখন এখানে এসে দাঁড়ান তখন তো এগুলো ছিল না। হঠাৎ এগুলো আবার আসলো কোথা থেকে? নদীর হালকা বাতাসে প্রদীপগুলো তার দিকে ভেসে আসছে। একটু কাছে আসতেই এবার তিনি খেয়াল করলেন কলা গাছের ভেলার ওপরে কবরের মাঝে দেখে আসা রক্ত মাখা সেই কাফন করা লাশগুলো, আর তার পাশেই জ্বলছে সেই তেলের প্রদীপগুলো। এবার লাশের মুখটা বের করা, তিনি অনেকটা স্পষ্ট দেখতে ভয়ঙ্করভাবে অনেকখানি বের হয়ে আছে, আর তার সাথে সে কামড় দিয়ে আছে জিভটাকে। গলায় কাদা মাটিতে ভরা।
একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল। এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল। মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগে দেখেন। তার বাবাও তার পাশে। মমিন চাচার বাবা তাকে বলেন, তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই। আমরা ভাবলাম কিছু হলো নাকি, তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে। এরপরই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই। মমিন চাচা বললেন, তাদের খুঁজে পান নাই? তার বাবা বললেন, না, আমরা শুধু তোমাকে পেয়েছি, জালসহ অনেক কিছুই আর পাইনি। মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন। সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরও কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে। সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে। যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয়। ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কোনো দিকেই দেখে না। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। এরপরে ভোরের দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে। মমিন চাচাও তাদের সাথে যান। কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সব কিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে। জায়গাটা মনে হচ্ছে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কী কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই, কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বটগাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বটগাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে
আতঙ্কে, কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে। ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। আপনি একজন মডারেটর, আপনি সেই দায়িত্ব যেমন পালন করছেন ঠিক একইভাবে আপনি ঘটনা সংগ্রহ করছেন এবং এই ঘটনাটি আপনি ঈদ উপলক্ষে দিয়েছেন। ঈদে আমরা অসংখ্য ঘটনা পেয়েছি, তার মধ্যে থেকে এই ঘটনাটি নির্বাচিত হয়েছে। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে শুভেচ্ছা জানাই। আশা করছি এই ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আজকের সাবস্ক্রিপশন দেখে এবং আজকের ভিউ দেখে আমি বুঝতে পারছি যে আপনারা সবাই অনেকেই আমাদের এই পেজটা শেয়ার দিচ্ছেন। অনেকেই বলছেন যে পুরনো ঘটনা। ভাই, আমরা ইউটিউব শুরু করার সময় যে কথাটা বলেছিলাম সেই কথাটা নিশ্চয়ই আপনাদের মনে নেই। আমি এই জন্যই আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সো আপনারা অবশ্যই সেটা একটু মনে রাখবেন। ওয়াবদা খুলনা থেকে ওয়াহিদ ফিরোজ আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বলেছিলেন যে আপনারা ইউটিউবে শো শুনতে চান এবং আপনারা বলেছিলেন যে ভাই আপনারা যে স্টোরিগুলো করেন সেগুলো ইউটিউবে দেন না কেন? আমি এখন দিয়ে যদি বিপদে পড়ি তাহলে তো খুব মুশকিল। সো যাই হোক, কথা না বাড়িয়ে আপনারা সবাই ঘটনা শুনতে এসছেন, আমি ঘটনায় চলে যাব। আজকের শেষ ঘটনাটি প্লে করব রাত 12:47। আশা করছি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Bhuth.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমি শুনেছি আমার ছাত্রের মায়ের কাছ থেকে। আমার স্টুডেন্টের জন্মদিনে আমাকে তাদের বাসায় দাওয়াত দেওয়া হয়, আর খাবার শেষে আড্ডার মাঝে কথায় কথায় ভূত রিলেটেড কথা চলে আসে। আমি নিয়মিত ভূত.com শুনতাম জন্য আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে ভূত.com সে শোনে কিনা। আমার কথা শুনে আমার ছাত্র বলে সে ভূত এফএম শুনতো, কিন্তু ভূত.com শুরু হয়েছে তা তার জানা ছিল না। আমাদের কথা শুনে আমার ছাত্রের মা আমার কাছে আসেন আর আমার সাথে তার নিজের জীবনে ঘটা এক সত্য ঘটনা শেয়ার করেন। তিনি আমার কাছে ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই শেয়ার করছি। ঘটনার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ছোট ভাইয়ের নাম আরিফ, ছদ্মনাম আমার সাথেই থাকতো, আর আমার মাও পেশায় একজন সিনিয়র ডাক্তার ছিলেন। তিনি আমার ভাইয়ের কর্মস্থলে অনেক দিন কর্মরত ছিলেন জন্য তাকে সেই হাসপাতালে সকলেই চিনত আর অনেক সম্মান করত।
আমার ভাইয়ের ফোনে একদিন রাত 8টার পরে একটা কল আসে অটোপসি করার জন্য। লাশ নাকি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাই তাকে অটোপসি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। তাই আমার ভাই রাতের খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। রাত 12টার বেশি বাজলে আমার ভাই বাসায় আসছে না দেখে আমার মা তাকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। আমার মা তখন হাসপাতালে একজন স্টাফকে ফোন দেন আর তাকে বলেন আরিফের খোঁজ নিয়ে আমার মাকে জানাতে। স্টাফ রীতিমতো আরিফকে খুঁজতে অটোপসি রুমে চলে যায় আর দেখে সে বলছে, এই দেখো জমাট বাঁধা রক্ত, মানুষটি আজ সকালেও জীবিত ছিল আর তার রক্ত আমাদের মতোই সারা শরীরে প্রবাহিত হচ্ছিল। এসব শুনে আমার ভাইকে খুঁজতে আসা স্টাফ বলেন, স্যার আপনারা ডাক্তার মানুষ আর আমরা হলাম অশিক্ষিত মানুষ, আমরা কি এত কিছু বুঝি? এই কথা শুনে আমার ভাই পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে ইব্রাহিম, তুমি আমার পিছনে কখন এলে? আমার মা যে স্টাফকে ফোন করেছিলেন তার নাম ইব্রাহিম। ইব্রাহিম আমার ভাই আরিফের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আমার মা তাকে ফোন করে আরিফের মানে আমার ভাইয়ের খোঁজ নিতে বলেছেন জন্য সে এখানে এসেছে। তাকে ইব্রাহিম জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল, আর উত্তরে ভাই বলে, এত রাতে কি নেশা করে এসেছো নাকি? আমি তো তোমার সাথেই কথা বলছিলাম গত 40 মিনিট। আমার মা আগের দিন ইব্রাহিমকে যে কল দিয়েছিলেন তার রেকর্ড খুঁজতে থাকেন, কিন্তু তিনি রেকর্ড খুঁজে পান না। রাতে আমার ভাইয়ের বাসায় আসার জন্য আমার মা অপেক্ষা করতে থাকেন। আমার ভাই গতকাল রাত 2:10-এর মাঝামাঝি সময় বাসায় ফিরেছিলেন। আমার মা লক্ষ্য করলেন আমার ভাই আজও সেই একই সময়ে বাসায় এসেছে। এবারে আমার মা অনেক ভয় পেয়ে যান, কিন্তু আমার সাথে কিংবা আমার ভাইয়ের সাথে কিছু শেয়ার করেননি। আমার মা সেদিন আমার ভাইয়ের কাছে যে লাশের অটোপসি করেছে তার নাম জানতে চাইলে আমার ভাই বলে লাশের পরিচয় তাকে দেয়া হয়নি, শুধু জানানো হয়েছে মেন্টাল হাসপাতালে শক ট্রিটমেন্টে মারা যাওয়া লাশ। আমার ভাই রাতের খাওয়া শেষ করে ঘুমোতে চলে যায় আর আমার মা আমার পাশে এসে শুয়ে আমার বাবাকে ফোন করেন। আমার বাবা ছিলেন একজন আর্মি মেজর, তাই তাকে নানান সময় নানান স্থানে থাকতে হতো বিধায় তিনি বাসায় থাকার সুযোগ অনেক কম পেতেন। আমার বাবা আমার মায়ের কথা শুনে বলেন এসব আমার মায়ের মনের ভুল, আর এসব নিয়ে চিন্তা না করে আমার মাকে ঘুমিয়ে যেতে বলেন। আমার মাও আমার বাবার কথা মতো ঘুমিয়ে যান সেদিনের মতো। আমার ভাই সকালের নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কথায় কথায় আমার মা সেদিন কিছু কথা বলতে শুরু করতে গিয়ে থেমে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করলেও তিনি আমাকে সেদিন এসব কিছু জানাননি। সেদিন রাতে আমার মা আমার ভাইকে ফোন দিলে আমার ভাই বলে তার আসতে দেরি হবে। আমার মা আজ আর ইব্রাহিমকে ফোন না দিয়ে শুয়ে পড়েন, কিন্তু তার সাথে এরপর যা যা ঘটেছে তা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমার মায়ের ঘুম ভাঙার পর আমার ভাই আমার মায়ের কথা শুনে কান্না শুরু করেন এবং আমার মাকে জড়িয়ে ধরে বলে, মা আমার সাথেও এই একই ঘটনা ঘটে চলেছে। আমি প্রথম যেদিন এই অটোপসি করি সেদিন আমার হাত সামান্য কেটে গিয়েছিল। পরের দিন আমি আবার যখন দেখলাম এই একই কাজ আমাকে করতে হচ্ছে, তখন আমি এসব হয়তো স্বপ্ন দেখছি ভেবে গ্লাভস পরতে যাব, তখন দেখি হাতের সেই কাটা দাগটা। পরে বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি। যদি স্বপ্ন দেখতাম তাহলে আমার হাতে কাটা দাগ থাকবে কেন? আমি বুঝতে পারি এই কাজ আমি গতকালও করেছি। আমার ভাইয়ের কথা শুনে আমার মায়ের হুঁশ উড়ে যায়, কিন্তু আমি ভাবতে থাকি আমার সাথে কিছু হচ্ছে না কিভাবে? সবার সাথে একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু আমার সাথে তাহলে কিভাবে হচ্ছে না? এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার ভাইকে আমার মা হাসপাতালে যেতে নিষেধ করেন। আমার ভাই এরপর টানা কয়েকদিন হাসপাতালে যায়নি। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায় আর আমার সিজারের তারিখ চলে আসে। আমার স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার কিছুটা প্রবলেম ছিল জন্য আমাকে সিজার করানো হবে ঠিক করা হয়। আমার সিজারের ডেট ছিল ফেব্রুয়ারি 17 তারিখ, কিন্তু 12 ফেব্রুয়ারি সকাল থেকে আমার পেটে হালকা ব্যথা শুরু হয়। আমি আমার মাকে জানালে আমার মা আমাকে বলেন প্রেগন্যান্সির এসব স্বাভাবিক, কিন্তু বিকেলের দিকে আমার ব্যথা চরম আকার ধারণ করার জন্য আমার ভাই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে আমাকে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্স যখন আমার বাসার সামনে আসে তখন মাগরিবের আজান শুনতে পাচ্ছিলাম। আমি প্রচণ্ড
ব্যথায় অজ্ঞান হয়ে যায়। বাকিটুকু আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি বলেন, পরের দিন কুরবানির ঈদ ছিল জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল। সেদিন আমাদের সাথে যা ঘটে তা জীবনের এক কালো দিন হিসেবে আমাদের মনে গেঁথে আছে আজও। আমরা জ্যাম পার করে যতবারই হাসপাতালের কাছে আসছিলাম ততবারই আমরা আবার কেন যেন আগের রাস্তায় চলে আসছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয় পেয়ে একসময় অজ্ঞান হয়ে পড়ে, আর আমার ভাই নাকি ড্রাইভারকে পাশের সিটে রেখে নিজে গাড়ি চালানো শুরু করে। কিন্তু বারবার আমরা সেই আগের রাস্তায় ফিরে আসছিলাম। আমার মা ডাক্তার হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সেই আমার ডেলিভারি শুরু করে দেন, কেননা তিনি ভালোভাবে বুঝতে পারছিলেন না আজ হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে কিনা। কিন্তু আমার মা ডেলিভারি শুরু করার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিভে যায় এবং আমার মা তার কানে খুব হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পান। আমার মা প্রচণ্ড ভয় পেয়ে যান আর আমার ভাইকে গাড়ি থামিয়ে পেছনে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। আমার ভাই সাথে সাথে গাড়ি থামান, যা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি নির্জন রাস্তা। এই সময় বারবার আমার মায়ের ফোনে আমার বাবার এবং নাভির সাথে লেগে থাকা কর্ড কামড়েছিল সেই দাঁত দিয়ে। এসব দেখে আমার মা আর ভাই অজ্ঞান হয়ে যান। সকালে তাদের চেতনা ফেরে গাড়ির ড্রাইভারের ডাকে। ড্রাইভার তাদেরকে অনেক বকাঝকা করেছিলেন, কারণ আমার ভাই নাকি তাকে পান খেতে দিয়েছিল, যা খাবার পর নাকি সে অজ্ঞান হয়ে যায়। আমার মা আর ভাই জ্ঞান ফিরলে দেখেন অ্যাম্বুলেন্সে আমি নেই, কোনো বাচ্চা বা কোনো রক্তের ছাপও নেই। আমার মা আর ভাই ড্রাইভারকে আমাদের বাসায় পৌঁছে দেবার অনুরোধ করেন আর ড্রাইভার তাদের বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার মা বাসায় ঢুকে দেখেন আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছেন, আর আমার কোলে আমার নবজাতক এক ফুটফুটে কন্যা শিশু। আমার মা আমাকে আর আমার কোলের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন আর জিজ্ঞাসা করেন আমি অ্যাম্বুলেন্স থেকে কিভাবে চলে আসলাম। কিন্তু আমি তাদের কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমার মা ভাই সন্ধ্যায় অ্যাম্বুলেন্স আনার কথা বলে সেই যে বেরিয়ে গিয়েছিল আর ফিরেই আসেনি। তাই আমি ব্যথা সহ্য করতে না পেরে আমার বাবা আর আমার হাজব্যান্ডকে ফোন দিলে তারা আমার জন্য ডাক্তার নিয়ে আসে এবং বাসায় আমার ডেলিভারি করানো হয়। আমার মা তখন আমাদের সবার সাথে গতকাল রাতে ঘটা ঘটনা শেয়ার করেন, কিন্তু আমার বাবা বিশ্বাস করতে নারাজ ছিলেন আর আমাকে এভাবে ফেলে যাওয়ার জন্য তিনি আমার ভাই আর আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। আমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, আমার বাবা কিছুতেই এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না, কেননা তিনি আর্মিতে থাকার কারণে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতায় একেবারেই পছন্দ করতে পারেন না। এরপর আমি কয়েক মাস আমার বাবার বাড়িতে আমার মায়ের সাথেই থাকি, কিন্তু তেমন কোনো কিছু হয়নি। কিছুদিন পর আমার ভাইয়ের কাছে একটা অটোপসির কাজ আসায় আমার ভাই সকালে উঠে দ্রুত হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার কলিগ তার জন্য অপেক্ষা করছে। আজকের অটোপসিতে সে আমার ভাইকে সাহায্য করবে। আমার ভাই যথারীতি রুমে যায় আর দেখে টেবিলে একটা ছোট বাচ্চার লাশ রাখা। লাশের ওপর থেকে কাপড় সরাতেই আমার ভাই আঁতকে ওঠে। সে দেখে এই লাশ ঠিক তারা যে অ্যাম্বুলেন্সে সেদিন যে বাচ্চাটি দেখেছিল তার মতো। আমার ভাইকে দেখে লাশটি তার মুখে থাকা নাভির কর্ড যেন বের করে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। আমার ভাইয়ের কলিগ অটোপসির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রেডি করছিল আর আরিফের চিৎকার শুনে সে আরিফের দিকে তাকিয়ে দেখে সে ফ্লোরে পড়ে আছে, ঘাড়ে হাত দিয়ে রেখেছে। আরিফের কলিগ তাকে কোনো রকমের ধরে চেয়ারে বসায় আর আরিফ তাকে সবকিছু খুলে বলে। আরিফের কলিগ অবাক হয়ে যায় এই দেখে যে লাশ আরিফ যেমন বলেছে তেমন নয়, লাশটি ছিল অন্য সাধারণ কোনো লাশের মতোই, কিন্তু আরিফের ঘাড়ে তাজা কামড়ের দাগ, অর্থাৎ ওই লাশটি আরিফের ঘাড়ে কামড় বসিয়ে দেয় এমনটি দাবি করেছেন তিনি, যা পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিফের কলিগ তার ঘাড়ের ক্ষততে ব্যান্ডেজ করে দিতে গিয়ে দেখেন সেখানে অনেক গভীর কাটা, এবং এই কাটা পরিষ্কার করতে গিয়ে সে তার ভেতর থেকে একটি মরা তেলাপোকার মাথা বের করে নিয়ে আসে। সে আরিফকে এই বিষয়ে কিছু জানায়নি আরিফ ভয় পাবে বলে, তাই সে আরিফের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। সে আমাদের বাসায় এসে আমার মাকে পুরো ঘটনা খুলে বলে। পেছন থেকে আরিফ সবকিছু শুনে ফেলে, যা আমার মা বা আরিফের কলিগ কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পর আরিফের রুম থেকে প্রচণ্ড শব্দ আসতে থাকে। আমার মা আরিফের কলিগ দরজার ভেতর থেকে বন্ধ রেখে দ্রুত প্রতিবেশীর কাছে হেল্প চাইলে আমাদের প্রতিবেশীরা এসে সবাই মিলে দ্রুত দরজা ভেঙে দেখে আমার ভাই ফ্যানের সাথে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নেওয়া হয়। আমার মা প্রচণ্ড কান্নাকাটি করা সত্ত্বেও খেয়াল করেন হাসপাতালে যাওয়ার সময় একটু পরপর রাস্তায় একটি লোককে দেখা যাচ্ছিল, যে বারবার আমার মায়ের দিকে তাকিয়ে হাসছিল। লোকটি ছিল অনেক লম্বা আর তার চোখগুলো ছিল অনেক ছোট। তার সামনে অনেকগুলো দাঁত ছিল, তাই সে মুখের বিকৃত হাসি আমার মায়ের
শরীরে রক্ত হিম করে দিচ্ছিল। আমার মা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার ভাইকে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা শুরু করেন। আমার ভাইয়ের প্রায় 7 ঘন্টা জ্ঞান ছিল না। আমার ভাইকে বেডে রেখে আমার মা বাবাকে কল করে সব জানিয়ে ওয়াশরুমে যান ফ্রেশ হতে। আমার মা ফিরে এসে দেখেন আমার ভাই কাত হয়ে শুয়ে আছে আর তার ঘাড়ের সেই ক্ষতটাতে ব্যান্ডেজে জমে থাকা রক্ত খাচ্ছে কয়েকটি তেলাপোকা। আমার মা এটা দেখে খুব ভয় পান। আমি আর আমার বাবা পৌঁছালে আমাদের সব খুলে বলেন, কিন্তু আমার বাবা প্রতিবারের মতো এবারেও কিছুই বিশ্বাস করেননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন সুইসাইড করতে গিয়েছিল। সে বলে আমাদের কথা শুনে রুমে গিয়ে দেখে তার সামনে অটোপসি রুমে সেই বাচ্চাটি এসে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়। সেই পানির মধ্যে সে আঙুল থেকে 1 ফোঁটা রক্ত মিশিয়ে আমার ভাইকে খাওয়ায়। এরপর আমার ভাইয়ের আর কিছু মনে নেই। আমার মা তখন আমাদের এলাকার এক হুজুরের পরামর্শ নেন, কিন্তু কোনো হুজুরই কিছু বুঝতে পারছিলেন না। আমার ভাই সুস্থ হতে প্রায় 4 মাস লেগে যায়। আমার ভাই সুস্থ হলে তার সাথে তেমন কিছু ঘটেনি। কিছুদিন পর আমি, আমার মা, আমার ভাই, আমার হাজব্যান্ড গ্রামে আমার নানুর বাড়িতে যাই এক মামাতো ভাইয়ের বিয়েতে। আমার গ্রামের বাড়িটি ছিল শহরের মতোই পাকা বাড়ি। আমি প্রায় 4 বছর পর আমার নানু বাড়িতে গিয়েছিলাম। আমরা সকলেই অনেক উৎসাহিত ছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে নিয়ে। আমার নানু বাড়িতে গেলাম। আমার ভাইয়ের বিয়ে একদম ঠিকঠাকভাবেই মিটে গেল। আমার মামাতো ভাই একদিন রাতে আমার হাজব্যান্ড ও আমার ভাইকে বলল সে মাছ ধরতে যাবে আর সে চায় আমার হাজব্যান্ড আর আমার ভাই যেন তার সাথে মাছ ধরতে যায়। আমার হাজব্যান্ড আমাকে ডেকে বললেন তিনি আর আরিফ আমাদের মামাতো ভাইয়ের সাথে যাচ্ছেন মাছ ধরতে। আমি তাদের তাড়াতাড়ি চলে আসতে বললাম আর তারা 3 জন আমার চোখের সামনে মাছ ধরতে আমাদের বাড়ি থেকে 600 থেকে 650 মিটার দূরে একটি বিলে চলে গেল। খুব বেশি রাত হয়নি তখন। আমার ভাই আর আমার হাজব্যান্ড বড়শি নিয়ে বেরিয়ে পড়ে রাত 7টার কিছু আগে। আমি, আমার মা, আমার নানু আর আমার বাড়ির নতুন এক বউ রুমে বসে কথা বলছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মামাতো ভাই ফিরে আসে আমাদের রুমে এবং এসে আমাকে বলে তার কয়েকজন বন্ধু আমার হাজব্যান্ডের সাথে পরিচিত হতে চায় আর জিজ্ঞাসা করে আমার হাজব্যান্ড কোথায়। আমি তার কথা শুনে অবাক হয়ে বলি সে নিজেই আমার ভাইকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে মাছ ধরতে গেল আমার সামনে, আর এখন সে নিজেই জিজ্ঞাসা করছে আমার হাজব্যান্ড কোথায়। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাউকে কিছু না বলে তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই বিকেলে বিলের কাছে। সেখানে গিয়ে আমার ভাই দেখে আমার হাজব্যান্ড ভয়ার্ত দৃষ্টিতে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর আমার ভাই অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার ভাইয়ের মুখে একটা বড় শোল মাছের মাথা ঢুকে আছে আর সে অজ্ঞান অবস্থাতেই সেই মাছের মাথা চাপিয়ে খাচ্ছে। এটা দেখে আমার মামাতো ভাই আর তার বন্ধুদের সাহায্যে আমার ভাইয়ের মুখ থেকে টান দিয়ে মাছ বের করা হয় এবং তার মুখের সামনের 2টি দাঁত খুলে চলে আসে যা মাছটির ঘাড়ের মধ্যে ঢুকেছিল। আমার মামাতো ভাই ও তার বন্ধুরা আমার হাজব্যান্ড ও আমার ভাইকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। আমার হাজব্যান্ড বলেন তারা যার সাথে সে বিলে গিয়েছিল সে আমার মামাতো ভাই না, সে মানুষ না, সে অন্য কিছু। আমার হাজব্যান্ড বলেন তারা সেখানে পৌঁছলে বিলের মাঝে ছিপ ফেলার পর একটা বড় শোল মাছ পায় আমার ভাই। এরপর আমার মামাতো ভাই সেজে থাকা সেই ছেলেটি, অর্থাৎ যে সেই ভদ্রলোকটি যে আমার ভাইকে এই শোল মাছ খেতে বলে। আমার ভাই ভেবেছিল তার সাথে হয়তো মজা করছে, তাই হাসতে হাসতে আবার বিলে জাল ফেলে। বিলে ছিপ ফেলার পর হঠাৎ সে কান্নার আওয়াজ শুনতে পায়। কে যেন বিলের মাঝে থাকা একটা বাঁশের ওপর বসে কান্না করছিল মনে হচ্ছিল। তখন আমার ভাই, আমার মামাতো ভাই সেজে থাকা জিনিসটার দিকে তাকিয়ে দেখে আমার চোখ অনেক ছোট আর সামনের 2টি দাঁত নেই। আমার ভাই আমার হাজব্যান্ডের এই দৃশ্য দেখে অনেক ভয় পান। সেই জিনিসটা তখন আমার ভাইয়ের ধরা শোল মাছটি হাতে নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে প্রচণ্ড রাগান্বিত গলায় বলে তোকে না মাছ খেতে বলেছি, যা বলছি তাই কর। আমার ভাই খেতে রাজি হন না। তখন সে সেই জিনিসটি অর্থাৎ শোল মাছটি নিয়ে আমার ভাইয়ের কাছে এসে মাছটি তার মুখে সজোরে ঢুকিয়ে দেয়।